ফাঁসাটা কি একদম শুরু হবে এই সন্দীপ ঘোষকে দিয়ে? একদম। তার কারণ হচ্ছে দেখুন, জেনারেলি যে কোনো ডিউটি, নাইট ডিউটি করার পরে হ্যান্ড ওভার 8টা বা 9টায় শেষ হয়, এবং ওই দিন আমারও হ্যান্ড ওভার 8টায় শেষ হয়। এবং আমার পরের কি অদ্ভুত, আপনি যখন এটা করছেন, আপনি সকালে ছিলেন তখন আমি 8টার সময় শেষ হয়, এবং পরের যে হ্যান্ড ওভার ডক্টর পলি সমাদ্দার তাকে দিয়ে আমি 9টার সময় বেরোই, মানে বেরোতে যেটা টাইম লাগে। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয়, আমি ওখানে প্রায় কাছেই থাকি। আমি 11:15টার সময় একটা গ্রুপে মেসেজ দেখলাম একটা ইনসিডেন্ট রাতে ঘটেছে, এবং পরবর্তীকালে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ভাইরাল হয়েছে, আমি জানতে পারলাম না যে রাতে আমি ডিউটি করে এসেছি, কিন্তু ফরেন্সিকের লোক একজন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর, এবার সে কী ডেটা নিচ্ছিল এটা খুব ডাউটফুল। আর তারপরে বিভিন্ন ফরেন্সিকের লোক আর হচ্ছে আইনজীবী, মানে আইনজীবী ডক্টর দেখাতে গিয়ে হঠাৎ করে তিনি 4তলায় উঠে পড়লেন, তার মনে হলো সেখানে কি একটা লিগাল এক্সপার্ট তিনি দেবেন। আমি জানি না এরকম ক্রাইম ইনভেস্টিগেশন হয়, মানে আপনি সেই রাতে, যেদিন যে রাতে অভয়া খুন হয়েছিল, মার্ডার হয়েছিল, ধর্ষণ হয়েছিল, সেই রাতে আপনিও আপনার ডিউটি করছিলেন, এবং সকাল 8টা অবধি আপনার হাসপাতালে কোনো ধরনের না, আমি 9টার সময় ওখান থেকে বেরিয়েছি হ্যান্ড ওভার দেওয়ার পরে, এবং 9টা পর্যন্ত আমি কিচ্ছু জানি না, কিচ্ছু হয়নি। কিন্তু এটা কি অস্বাভাবিক নয় যে 9:30 অবধি কেউ খোঁজ করলো না? এটা সম্ভব নয়, কারণ দেখুন 8টার সময় হ্যান্ড ওভার শেষ হয়, যদি ধরেও নি ওটা 9টায় হ্যান্ড ওভার শেষ হয়েছে, 9:30 হয় না। কেউ গিয়ে 9:30 দেখলো ফার্স্ট টাইম, বা 9:10-15 দেখলো, এটাই হচ্ছে সব থেকে বড় ডাউট। আর যখন এই এমার্জেন্সিতে ওনাদেরই যে এইচওডি ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী, উনি এসে এমার্জেন্সি মেডিকেল অফিসার পলি ম্যাডামকে উনিই বলেন যে আমার একজন পিজিটি এরকম মারা গেছেন, তো তাকে তখন নিয়ে যাওয়া হয়, যে আপনি এটা, কারণ এমার্জেন্সি মেডিকেল অফিসারেরই দায়িত্ব ডেথ ডিক্লেয়ার করা। এবং 12টা 44 পর্যন্ত তিনি ব্রড ডেটে সাইন করতে চাননি। কে? এই অরুণাভ দত্ত চৌধুরী, আমাদের যে পলি ম্যাডাম ছিলেন, তিনি বারবার বলেছেন 12টা 44 অবধি ধরে নেওয়া যায় যে তাকে অফিশিয়ালি ডেট ডিক্লেয়ার করা হয়নি। না, একদম করেনি। এবং মা বাবা বলছে 3টে অবধি তাদের ঢুকতে দেয়নি। দেখুন, অরুণাভ দত্ত চৌধুরীকে বারবার পলি ম্যাডাম বলেছে যে যেহেতু এটা পলি ম্যাডাম হচ্ছে যে আমার পরে এমার্জেন্সি মেডিকেল অফিসার ছিল। কোন ডিপার্টমেন্টে? ওই এমার্জেন্সি। উনি হচ্ছে পার্মানেন্ট ফ্যাকাল্টি। আমি ওই দিন অ্যাডিশনাল চার্জে ছিলাম, মানে রাতের বেলা। ওনাকে হ্যান্ড ওভার দিলাম, উনিই ডিক্লেয়ার করেছেন। এইবার উনি বারবার ওনাকে বলেছেন যে আপনি ব্রড ডেটে সাইন করুন, আমি তাহলে ডিসিটা প্রিপেয়ার করে দিই, দেন এটা পোস্টমর্টমে যাবে। কিন্তু এনারা ওই টাইমের ভেতরে আইনজীবী, ফরেন্সিকের লোক, কেউ বর্ধমান, কেউ মালদা, এখান থেকে পৌঁছে গেল। মানে কি একটা অদ্ভুত, ফরেন্সিকের টিমই গেল। আজ পর্যন্ত আরজি করে এরকম হয়নি যে কোনো একটা ডেড বডি এসছে বা কোনো একটা ক্রাইম হয়েছে, তাই সেখানে ফরেন্সিকের লোক আর আইনজীবী পৌঁছে গেছে। কিন্তু মৃত্যুর টাইমটা কটায়? আমি পানিহাটি পুরসভার যে মৃত্যুর তারিখ এবং সময় যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরতে, সেখানে 12টা 44 লিখছে। হ্যাঁ না, 12টা 44-এ প্রবলেমটা হয়েছে দেখুন, 10টা 10-এ হচ্ছে টালা পুলিশকে ইনফর্ম করা হয়েছে একদম, এবং টালা পুলিশ যখন এসছে, এটা 10টা 10-এ ইনফর্ম করা হয়েছে। আমি সুপ্রিম কোর্টে 10টা 10 লিখেছে টাইম যেটুকু আর কি। এবার ব্যাপারটা হচ্ছে পলি ম্যাডাম বারবার বলেছে যেহেতু আমি দেখে নিয়েছি, তো আপনারা ওখানে তো আধার কার্ড বা আপনাকে ব্রড ডেটে সাইন করতে হবে, দেন আমি ওইটাকে ব্রড ডেট হিসাবে ডিসি লিখে পোস্টমর্টের জন্য প্রিপেয়ার করবো, এটা নিয়ম। এবার উনি সেটা করতে চায়নি, বারবার রিফিউজ করেছেন, উনি নেমে চলে এসেছেন। উনি চলে এসেছেন 12টা 44 পর্যন্ত ওই অবস্থায় পড়েছিল, যে এই মাঝখানে কিছু করেনি। আর এই মাঝখানে এই যে ভিডিও যেগুলো দেখা যাচ্ছে, যে ভাইরাল ভিডিও, এই ফরেন্সিকের লোক, তারপরে এই আইনজীবী, হ্যাঁ মানে, আর তারপরে হচ্ছে যে ডিসি ম্যাডাম যে ব্যাখ্যাগুলো দিলেন, আজকে ডাক্তারবাবুরা রাস্তায় কেন দাঁড়িয়ে আছে? কারণ সবাই ফরেন্সিক পড়েছে, তারা কিছুটা জানে, সবাই জানে। কিন্তু এই যে বলছে 51 ফুটের ভেতরে 40 ফুট কর্ডন আপ করা আছে, এটা কোনো পুলিশ অফিসার কি করে বলতে পারে যে বাকি 11 ফুটে কোনো কিছু হয়নি বা কোনো ফুটপ্রিন্ট নেই? এবার ডাক্তারদের যে বোকা বানাচ্ছে কলকাতা পুলিশ প্রথম থেকেই, সেটা এই জন্যই মানুষকে বোকা বানাচ্ছে, শুধু ডাক্তারদের না, মানে ডাক্তারও তো কিছুটা বোঝে। আর এই যে ডেটা এন্ট্রি অপারেটর ন্যাশনাল থেকে ধরে নিয়ে আসা হয়েছিল কি কারণে আমি জানি না, যিনি হচ্ছে সবসময় যখন মানে এই সন্দীপ ঘোষ যখন রিজাইন করেন, সন্দীপ ঘোষ যখন স্বাস্থ্যভবনে বাইট দিচ্ছেন, তখনও দাঁড়িয়ে আছেন। এইবার কেন দাঁড়িয়ে আছেন? আর উনি ক্রাইম সিনে, পিএ যদি হয়ও, প্রিন্সিপালের পিএ কেন ক্রাইম সিনে যাবে, যার যাওয়ার কোনো রাইট নেই? এবং ফরেন্সিকে যাদের আমরা দেখছি, ঘটনাক্রমে দেবাশিস সোম, আমি সেকেন্ড ইয়ারে যার কাছে পড়েছি, এটা দেখে আমি স্টান্ট, তাহলে ওরা বই চেঞ্জ করে দিই। আমরা যেটা পড়েছি আমাদের ভুল পড়ানো হয়েছে। দেবাশিস সোম ওখানে কি করছিল? দেবাশিস সোম ফরেন্সিকের ডেমনস্ট্রেটার, তার ওখানে অ্যাটাচমেন্ট নেই যতদূর আমি জানি, বা উনি টিচার, আমরা ওনার কাছে পড়েছি, এবং যে নিয়মে আমরা ফরেন্সিক পড়েছি সেটা ওনার কাছ থেকেই শিখেছি। আজকে দেখছি উনি যে কাজটা করছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। এই যে যতগুলো লোক রয়েছে, এদের থাকার কোনো নিয়ম এখানে নেই, কোনো এখতিয়ার নেই। আর আরেকটা কথা বলবো, যে সেই দিন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ একটা কমিটি তৈরি করেন।
আর প্রশাসন যদি চাইতো, বিশেষ করে আরজি করে তখনকার অ্যাডমিনিস্ট্রেশন আর স্বাস্থ্য ভবন যদি চাইতো যে এই ক্রাইমের ট্রান্সপারেন্সি হোক, প্রথম কথা হচ্ছে যে তার পোস্টমর্টেমটা অন্য কোনো মেডিকেল কলেজে হতো, আর যে টিমটা তৈরি করা হতো সেই টিমের ভিতরে যাদের অন্তত ফেস ভালো আছে। এবার আমি বলছি এখানে 11 জনের একটা কমিটি মেম্বার এনকোয়ারি কমিটি করায়। সব থেকে হাস্যকর হচ্ছে দেখুন, এই যে প্রফেসরগুলোর নাম আছে এদের মিনিমাম ব্যাকবোনও কিছু নেই, আর এরা হচ্ছে শেমলেস। না হলে দুজন ইন্টার্ন তাদের রেজিস্ট্রেশন পায়নি, আরজি করে কি ডাক্তারে এত অভাব পড়ে গেল? ইভেন একজন এমার্জেন্সি মেডিকেল অফিসার সেখানে আছে, তাকেও কমিটিতে রাখা হয়নি। দুজন ইন্টার্ন, এবং দুজন ইন্টার্নের ভিতরে আমি আপনাকে নাম বলছি, ডক্টর নির্জন বাগচি ইন্টার্ন। এই ছেলেটির নামে অলরেডি একটা ছেলে, এই যখন আন্দোলন হয় 2 বছর আগে, একটি ছেলে সে বাইট দিয়েছিল, আমার এখন বাইটটা নেই বা আমি সেটা দেখে, সে যে তাকে লাইফ থ্রেট দিয়েছিল এই নির্জন বাগচি। তো সেই ছেলেটা এই টিমে কি করে থাকে? যদি কেউ ট্রান্সপারেন্সি মেনটেন করতে চায় এইরকম ছেলেকে তো রাখা উচিত নয়। এবং এই যে আপনি যেটা বলছেন, এটা আমার খুব কানে বাজলো কথাটা, 12টা 44 অবধি, মানে অভয়া মারা গেছিল কটা? এবার সেইটা তো দেখুন পোস্টমর্টেমের পরে ওটা ঠিক হয় না, তার কারণ হচ্ছে ডেথ সার্টিফিকেট আমাদের হাতে এখনো আসেনি, কিন্তু 12টা 44-এর আগে কেউ মানে এত ঘন্টা কি হলো সেটাও তো একটা প্রশ্ন। এটা দেখুন, যখন এমার্জেন্সি মেডিকেল অফিসার নেমে এসছে, সে বলে এসছে যে ডেথ যখন হয়ে গেছে, বা আপনারাও তো সবাই প্রফেসর, সবাই দেখেছেন ডেথ ডিক্লেয়ার আপনারাও করছেন, কিন্তু ডিসিটা আপনাকে লেখার জন্য আপনাকে ব্রড বাই সাইন করতে হবে, তারা রিফিউজ করেছে। এবার 12টা 44-এ কি হয়, কম্পিউটারাইজড হচ্ছে টিকিট, তো কম্পিউটারাইজ টিকিট তখন 12টা 44-এ সম্ভবত টালা থানার পুলিশ এসে বের করে। এবার 12টা 44-এ বেরোলে সে তো 10টায় যদি দেখেও আসে, তার পক্ষে তো সেটা দেওয়া সম্ভব নয় যে টিকিট বেরিয়েছে 12টা 44। সেমিনার রুমেই হয়তো এই পুরো ঘটনাটা হয়। এটা দেখুন প্লেস অফ অকারেন্স, একজন পুলিশ গিয়ে প্রথমেই ধরে নিল যে 40 ফুটের ভিতরে ক্রাইম হয়েছে, সেমিনার রুমে ক্রাইমের স্পট, সেটাই ধরে নিল। এটা হচ্ছে, আরো তো ওখানে অনেকগুলো রুম আছে, ক্রাইম যে ওখানেই হয়েছে। এখানে আমাদের যারা ডাক্তার রয়েছে তাদের সবারই ওই একটাই কনফিউশন যে সেমিনার রুমেই ক্রাইম হয়েছে তার কি গ্যারান্টি আছে, আর ওই 40 ফুটে হয়েছে তার কি গ্যারান্টি আছে? যেটা কর্ডন অফ করা হয়েছে যেটা, ওটা তো 40 ফুট আমারও দেখে না, একদমই নয়। এবং শুধু তাই নয়, তাপসবাবু আপনাকে আমি অনুরোধ করছি যে আপনারা এবং বাকি যারা রয়েছেন, যারা অভয়ার জন্য এই লড়াইটা লড়ছেন, আপনাদের অনুরোধ করছি কাল পরশু আরো আমাদের হাতে যে তথ্যগুলো এসছে তার 3য় ভাগ আমি কাল দেখিয়েছিলাম, যে সেমিনার রুম নিয়ে যে সবচেয়ে বড় কয়েকটা অসঙ্গতি, সেই অসঙ্গতির কথা, এবং আজ দেখালাম যে পুরোটা মিথ্যাচার হয়েছে। আবারও বলছি, আপনাদের বলছি, ওরা যা দেখাতে চাইছে আপনারা তাই শুধু দেখছেন। আমরা চেষ্টা করছি অন্তত যেটা এর পেছনে রয়েছে সেটা সামনে আনার, এবং কাল আরো বড় তথ্য, আরো বড় ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আনছি ঠিক রাত 8টায়। ছোট্ট বিরতি নিচ্ছি এখন।